গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প বিমল কর রচিত গগনের অসুখ। এই নে ছবিটা দেখ। আলোর জন্য মুখগুলো ভরসা ভরসা হয়ে গেছে বেশি। মেজ দিকে দেখতে পাচ্ছিস? জানলা দুটো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ফুলদানির পাশে আমাদের লতু কেমন বড় সড়ো হয়ে গেছে দেখছিস? শাড়ি পরে খোপা বেঁধে ফুল গুজে একটা লেডি হয়ে দাঁড়িয়ে আছে। আহা, নতুন বউ মুখ আরেকটু তুলে রাখলে তুই পুরোপুরি দেখতে পেতিস। ভালোই দেখতে, বুঝলি? গায়ের রং টং চলনসই, কিন্তু বড্ড কচি মুখখানা, সুন্দর। নয়নটাকে দেখ, রাস্কেলটা বিয়ের মালা গলায় দুলিয়ে ফিল্মের হিরোর মতন পোজ দিয়েছে। ওটা যে কি পাজিল হয়েছে, একেবারে ডেপো হয়ে গেছে। ও তুই জানিস, বিয়ের পর নয়ন আরেকটা লিফট পেয়েছে। ওদের ফ্যাক্টরি নিউ স্কিমে অনেকটা এক্সটেনশন করছে। নয়ন গ্লাসগো যাবার একটা চান্স পাবে বোধ হয়। যাই বলিস, নতুন বউ খুব ভাগ্যবন্ত। তোর বাবা তো আদর করে বউকে দুবেলা দুধের স্বর খাইয়ে দিচ্ছে। আমি তার কাণ্ড দেখে অবাক। জামাইবাবু আমার দিদির বেলায় একটা স্নো ক্রিমের শিশিও কোনোদিন হাতে করে কিনে আনেনি। চান্স পেয়ে তোর বাবাকে এবার খুব শুনিয়ে দিয়েছি। আজকাল ওই ওল্ড ম্যান হাসে। কি বলে জানিস? বলে, দেখো হে ছোট শালা, তোমার মেজদি এমনিতেই ননি ছিল, তাকে আরো দুধ সর খাওয়ালে, স্নো ক্রিম মাখালে জিনিসটি গলে যেত। শুনলি তোর বাপের কথা? যাই বলিস বাবু, অনেকদিন পরে তোদের সংসারে বেশ একটা হাসি খুশি দেখলাম। সবাই আনন্দ পেয়েছে। আমার এত ভালো লেগেছে রে, বিয়ে থা চুকে গেলে আর বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না। ওহো, ভালো কথা। নয়ন বলেছে তোর কাছে চিঠি লিখেছে দুটো, জবাব পাইনি। গগন ফটোর দিকে তাকিয়ে নয়নকে আবার দেখল। ফুলশয্যার দিন নয়নদের শোবার ঘরে পরিবারের যাদের যাদের পাওয়া গেছে সবাইকে একসঙ্গে জড়ো করে ফটো তুলে রেখেছে ছোট মামা। গগন আত্মীয় স্বজনদের সকলকেই চিনতে পারছে। লতু বেশ বড় হয়ে গেছে, নয়ন মোটা হয়েছে আগের চেয়ে। নয়নের বউ, কি যেন নাম নতুন বউটির? নয়নের বউয়ের কি নাম ছোট মামা? গগন জিজ্ঞেস করল। সবিতা। ছোট মামা গগনের বিছানায় আরো একটু ঝুঁকে যেন ঢিলে ঢালা হয়ে বসল। বিয়ে পর্যন্ত পড়েছে রে গগন, কোয়াইট এনাফ ফর আওয়ার ফ্যামিলি, কি বলিস? গগনের জানলার ওপাশের বাইরে বাগানে নতুন সার ঢেলেছে। সারের গন্ধ আসছিল। কিছু মাছিও জমেছে সারের গোড়ায়। মাঝে মাঝে নীল মাছি ঢুকছিল ঘরে। গগন যখন আবার ছবিতে নয়নের বউকে দেখছে, তখন একটা মাছি তার মুখের পাশ দিয়ে উড়ে গেল। ছবিটা চোখের কাছ থেকে সরিয়ে গগন দু মুহূর্ত সামনে তাকিয়ে থাকল দেওয়ালের দিকে। দেওয়ালে তার আলনা, জামা ঝুলছে, পাজামা রাখা আছে। ছোট মামা, বল, আমায় কবে নিয়ে যাচ্ছ? তোকে? এবার তোকে নিয়ে যাব। ছোট মামা যেন সামান্য ভেবে নিচ্ছে, চোখে ভাবনা, কপালে হিসেবের দাগ। ছোট মামা বলল, তোকে পরের বার নিয়ে যাব, আমার সঙ্গে কথা হয়ে গেছে। আর মাস 2-3, এবারে শীতটা এখানে কাটিয়ে দে, এত ভালো ক্লাইমেট। গগন জানলার দিকে তাকিয়ে পায়ের দিকে জানলা। জানলার বাইরে সরু বারান্দা, মাথার টালির চাল গড়ানো। ঘর থেকে বাইরে তাকালে বারান্দার গড়ানো চাল দৃষ্টিকে ভূমির দিকে নত করে রাখে। দূরে একটা কুঞ্জ। গগন কুঞ্জ দেখছিল। একটি বড় ঝাউকে মাঝে রেখে চারপাশে 5-6টি ছোট ছোট পাতাবাহার, জাফরি কাটা বেড়া ধরে লতানো গাছ আলপনা বুনে রেখেছে। কিছু মরশুমি ফুল। এখান থেকে ছবিটা স্পষ্ট নয়, তবু মোটামুটি স্নিগ্ধ। ছোট মামা পায়ের কাছে নামানো বেতের টুকরি থেকে বড় বড় দুটো কমলা লেবু বার করল।
এবং ইতস্তত তাকিয়ে মিটসেপের মাথায় কলাই করা জাগে জল দেখতে পেয়ে উঠল। মাথার দিকে জানলায় দাঁড়িয়ে ছোট মামা লেবু দুটো ধুয়ে নিচ্ছিল। এখন দুপুর, সূর্য হেলে পড়েছে। অঘ্রাণের রোদে পাকা হরিতকির রং ধরেছে। পাখিরা দানা খুঁটে নিয়ে আলস্য উপভোগ করছে ওপাশটায়। এদিকে পাখি নেই, ফাঁকা। নে গগন, লেবু খা। ছোট মামা টুকরির ওপর থেকে বাসি খবরের কাগজটা বিছানার পায়ের দিকে রেখে লেবুর খোসা ছাড়াতে বসল। মেজদি তোর জন্য যে জিনিসগুলো দিয়েছে সেগুলো ওই কাপড়ের ব্যাগের মধ্যে আছে। কি কি যেন বলে দিল? হ্যাঁ, দাঁড়া। পুলাতা সোয়েটার, গরম মোজা, পাজামা, গেঞ্জি। গগনের হাতের লেবুর কোয়া দিতে দিতে ছোট মামা একটু থেমে আবার বলল, ওহো গগন, নয়নের বিয়েতে তুই একটা ধুতি পেয়েছিস। নয়নই কিনেছিল। ওই ধুতিটাও আছে ব্যাগে। ধুতি আমি কি করব? পরিস মাঝে মাঝে। এখানে কোথায় ধুতি পরব? গগন লেবুর রসে স্বাদ পাচ্ছিল না। মিষ্টি নয়, টকও নয়, বিস্বাদ, জোলো। এই টুকরির মধ্যে তোর জন্য ফল টল আছে সামান্য। তলায় বিস্কুটের টিন, মাখন সব আছে। মাথার জানলা দিয়ে মাছি ঢুকে বিছানায় এসে বসছিল। গগন হাত নেড়ে মাছি তাড়ালো। মা কেমন আছে ছোট মামা? শরীরের কথা বলছিস? ভালোই, তবে বাড়িতে বিয়ে থা গেল, কাজে কর্মে অনিয়মে একটু গোলমাল তো হবেই। বাবা? জামাইবাবু ভালোই আছে। ডান চোখের ছানিটা এখনো কাটানোর মতো হয়নি, ওটা কাটাবার জন্য বড় ব্যস্ত। মাছিটা উড়ে জানলার কাছে গিয়ে বসল। গগন দেখল একবার, নতুন সারের গন্ধ এলো বাতাসে। দেখ গগন, এই বিয়েটা দরকার ছিল। ছোট মামা একটা লেবু শেষ করে ফেলল। দ্বিতীয়টায় হাত দিতেই গগন হাত মেরে বারণ করল, আর নয়। আরে খা না, দুটো তো মাত্র লেবু। না, এখন আর ভালো লাগছে না। মাথা নাড়ল গগন। তুমি কি বলছিলে ছোট মামা? আমি? ও হ্যাঁ, বলছিলাম এই বিয়েটা দরকার ছিল। ছোট মামা কাগজ সমেত লেবুর ছিবড়েগুলো তুলে ঘরের কোণে চুন ভর্তি গামলাটার উপর রেখে দিল। তোদের বাড়িটা কেমন একটা মেলানকলিতে ভুগছিল। মেজদি একেবারে ভেঙে পড়েছিল প্রথম দিকে, সেটা সামনে নিল বটে। তবে মায়ের মন তো রে, যতই সংসার নিয়ে পড়ে থাকুক, মনে মনে সর্বক্ষণ একটা দুশ্চিন্তা। হাসি সুখ দেখতাম না। জামাইবাবু অবশ্য খুব রিজার্ভ, তবু বুঝতে পারতাম মনে মনে বড় দুর্ভাবনায় থাকেন। গোটা বাড়িটাই কেমন চুপচাপ থাকতো। রান্নাবান্না, খাওয়া, স্কুল, অফিস কাছারি সবই চলছে, তবু মরার মতন যেন। নয়নের বিয়েতে এই মন মরা ভাবটা কাটল, অনেকটাই কাটল। ছোট মামা গগনের হাত টেনে নিয়ে আদর করে নিজের করতলে চেপে রাখল। বলল, গোটা একটা সংসার যদি বিছানায় পড়ে থাকে গগন, অসুখ আরো পেয়ে বসে। আমি জানি তোকে বাদ দিয়ে তোদের বাড়ির কারোর কিছু ভালো লাগে না, লাগবে না। তবু ওরা সবাই তোর বিছানার চারপাশে বসে থাকলেই কি সব সমস্যা মিটে যাবে? গগন মামার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল আস্তে করে। নয়ন তাকে বিয়ের আগে চিঠি লিখেছিল, বিয়ের পরও দুটো লিখেছে। নয়ন তার ছোট, ছোট হলেও পিঠোপিঠি, 1.5 বছরের তফাৎ। দাদা বলেন না, নাম ধরে ডাকে। গগন, আমি বিয়ে করছি রে। আমাদের ফ্যাক্টরির এক ভদ্রলোকের মেয়ে। তুই তাকে দেখেছিস। পালিত লেনে আমরা যখন থাকতুম, তখন সেই পাড়াতে তারাও থাকতো। তখন ছোট ছিল, এখন 5 পা হাইট। গগন, আমি কেন বিয়ে করছি তোকে পরে বলবো, তুই যখন ফিরে আসবি তখন। আমি সেদিনও মেজদিকে বলছিলাম। ছোট মামা গগনের বিছানার ওপর পা তুলে উঠে বসল। বুঝলি গগন, আমি মেজদিকে বললাম, তোমাদের সংসার দেখে এখন মনে হচ্ছে মেজদি বিয়ারা বাদলটা টুটেছে। দেখো বাবা, রোদটা যেন থাকে। গগন নয়নের কথা ভাবছিল। নয়নের চিঠি তার চোখের ওপর, নয়নের গলায় কথা বলছে। গগন, আজ আমার বিয়ে। বিকেলে বরবেশে যাত্রা করব। বাড়িতে শাক বাজছে, তত্ত্ব গিয়েছে গায়ে হলুদের। মা ঠাকুর ঘরে ঢুকে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। বাবাকে দেখতে পাচ্ছি না,
হয়তো নিচেতে। লতু একটু আগে এসে আমায় বলছিল, ছোটদা, মা বলছিল বর্দার ছবিটা পরিষ্কার করে একটা মালা পরিয়ে রাখতে। গগন, আমার কিছু ভালো লাগছে না। আমি তোর আগে কখনো কোথাও যেতে চাইনি, যাইনি। এই ব্যাপারটা এগিয়ে গেলাম। কেন তা তোকে পরে বলবো, তুই ফিরে এলে। দেখ গগন, আমি একটা কথা বুঝি, ছোট মামা বলল, শোক দুঃখ দুশ্চিন্তা এসব তো আছেই। সংসারে জন্মাবে আর বগল বাজিয়ে দিন কাটিয়ে দেবে এ বাপু হয় না। রাজারও দুঃখ আছে। আরে শোক দুঃখ আছে বলে সবাই মিলে গলা জড়িয়ে করে বসে মরার মতো কাঁদবো, এতে কোনো লাভ হয় না। অ্যাটমসফিয়ারটাই যা বিশ্রী হয়ে ওঠে। নয়নের বিয়ের সময় আমি মেজদিকে বুঝিয়েছিলাম, গগন তো ভালো হয়ে উঠেছে, ফিরেও আসবে। অযথা তোমাদের নয়নের বিয়ে নিয়ে অত কিন্তু কিন্তু করার কি আছে? সংসারের দিকেও তো তোমায় তাকাতে হবে। ছোট মামা হাতের ঘড়িটা খুলে দম দিয়ে নিল। নয়নের বিয়ের পরের চিঠিটা যেন বাতাসে উড়ে গগনের চোখের সামনে এসে পড়েছে দেখতে পেল। খুব পাতলা নীলচে কাগজে লেখা চিঠি। বউয়ের লেখার কাগজ থেকে নিয়েছে নিশ্চয়ই নয়ন। গগন, বিয়ের ঝামেলা চুকে গেছে। তুই কি রে, একটা চিঠিও তো দিবি? আমার কথা না হয় বাদ দে, কিন্তু সবিতাকে একটা আশীর্বাদ করবি তো চিঠিতে। তোর কোনো জ্ঞান বুদ্ধি নেই গগন। তুই ফিরে আয়, আমি তোকে অনেক কিছু বলবো। গগন, সবিতা তোকে চেনে, বলছিল একবার সাইকেল চড়া শিখতে গিয়ে তুই পড়ে গিয়েছিলি। সত্যি নাকি রে? গগন, ছোট মামা গায়ে ঠেলা দিল গগনে আলতো করে। তুই কোনো কথা বলছিস না? বলছি। গগন ছোট মামার দিকে তাকালো। ছোট মামার মুখ গোল, রং ফর্সা, মার মুখের সঙ্গে অনেকটা মিল আছে। কপাল আর চোখ নাক অবিকল মার মতোই। তবে ছোট মামার চোখ খুব দপদপে, কেমন যেন চাঞ্চল্য দৃষ্টিতে। মার চোখ শান্ত, মার চোখে ক্লান্তি। গগন মাকে দেখছে এমন চোখ করে কয়েক পলক ছোট মামাকে দেখে নিল। গগন, ছোট মামা ডাকলো। বলো। গগন চোখে চোখে আর তাকাতে পারল না ছোট মামার, বাইরের দিকে তাকিয়ে থাকলো। তোর এখন শরীর কেমন? ভালো। কোনো কষ্ট হয় না, গগন বলল। বলে ভাবল তার কষ্ট হয় না বললে ছোট মামা খুশি হবে। পরে আবার ভাবল, শরীরের কথা জিজ্ঞেস করছে ছোট মামা, শরীরে তার কোনো কষ্ট হয় কিনা। হয় না। ফটোটা বিছানা থেকে উঠিয়ে গগন আবার দেখতে লাগলো। ঘরটা তার বড় চেনা। ওর ঘরে তারা দুজনে থাকত, গগন আর নয়ন। জানলার দিক করে তাদের বিছানা ছিল। পশ্চিম দেওয়ালের দিকে টেবিল, আলমারি ছিল একটা দরজার দিকে। নয়ন টেনিস খেলা শিখছিল। তার র্যাকেটটা কাপড় পরিয়ে টিকিতে বেঁধে দেওয়ালে ঝুলিয়ে রাখত। ছোট মামা, লতুটা সত্যি বেশ বড় হয়ে গেছে, গগন অন্যমনস্ক গলায় বলল। আরে বড় কি রে, বললাম না তোকে একটা লেডি হয়ে গেছে। ওর কত বয়স হলো? কত? দাঁড়া বলছি। ছোট মামা হিসেব করে নিচ্ছিল। লতু হয়েছে মা মারা যাবার আগের বছর, তার মানে লতু এখন 15। আমি যখন আসি তখন লতু ফ্রক পরত। গগন কেমন হেসে বলল, ওর একবার চুলে জট পড়েছিল, আমি কাঁচি দিয়ে অনেক চুল কেটে দিয়েছিলাম। তারপর যে অবস্থা হলো ছোট মামা, লতু আর বিনুনি বাঁধতে পারে না। গগন আপন মনেই হাসল। লতুর মুখ দেখতে লাগলো ছবিতে, মস্ত একটা খোঁপা বেঁধেছে বোধ হয়। এক গগন। গগন আর অন্যমনস্ক নেই দেখে ছোট মামা আবার কথা শুরু করার উদ্যম পেল। আমি ঠিক করেছি এবার একবার মেজদিকে নিয়ে হরিদ্বার বেরিয়ে আসবো। জামাইবাবুর এখন আর কোনো অসুবিধা নেই, নয়নের বউ রইল। নয়ন কবে গ্লাসগো যাবে ছোট মামা? এখনো কিছু ঠিক নেই, একটা কথা চলছে, তবে 90% চান্স রয়েছে। আরে গরু দুধ দিতে না পারলে কি মানুষ তাকে গোয়ালে রেখে খাওয়ায়? নয়নটা যে খুব কাজের ছেলে, ফ্যাক্টরিতে ওর খুব সুনাম। এখন কত মাইনে পাচ্ছে? গগন শুধল। 600 পাচ্ছিল, নতুন লিভ পেয়ে আরো বেড়েছে কিছু, ছোট মামা বলল। বলে কি ভাবল,
হঠাৎ যেন কোনো কথা মনে পড়ে গেছে, মজার কথা। ছোট মামা হাসি মুখ করে বলল, এই নয়নের একটা কীর্তি শুনবি? বেটা যেদিন লিফট পাবার খবর পেল সেদিন বাড়ি আসার সময় একটা শাড়ি কিনে এনেছে, এনে নতুন বউয়ের হাতে দিয়েছে, কোনো কথা বলেনি। রাত্রে খাওয়ার সময় তুই ভেবে দেখ গগন, জামাইবাবু এক পাশে বসে খাচ্ছে, লতু রয়েছে, নয়ন নিজে মেজদি বসে, নতুন বউ খেতে দিচ্ছে। নয়ন খেতে খেতে লিফট পাবার খবরটা দিল, দিয়ে মেজদিকে বলল, তোমার জন্য একটা শাড়ি এনেছি মা, পাওনি? মেজদি অবাক, শাড়ি? কই না, কিছু তো দেখেনি মেজদি। নয়নটা সঙ্গে সঙ্গে তার বউয়ের দিকে আঙুল দেখিয়ে দিয়ে বলল, ওর হাতেই দিয়েছি, ও তোমায় দেয়নি, তবে নিজে মেরে দিয়েছে। বউ বেচারি তো লজ্জায় অপ্রস্তুত। ছোট মামা হা হা করে হাসতে লাগলো, যেন রগরটা এইমাত্র করা হয়েছে। নয়ন সামনে বসে আছে। গগনও একটু হাসলো, শব্দ করে নয়। তার মনে হলো নয়ন বউকে এমনি করেই জ্বালাচ্ছে বোধহয়। নয়ন ওই রকমই। লতুকে, যখন লতু বেশ ছোট, নয়ন বলতো, হ্যারে লতু, তোদের সেলাই দিদিমণিটা শালকরের দোকানে রিপুর কাজ করে কেন রে? লতু বুঝতে পারত না প্রথমে, পরে ভীষণ চটে যেত, চেঁচাতো, রাগের দমকে কেঁদেই ফেলত। নয়ন তবু ছোট বোনের পিছনে লাগত। লতু আমার কথা কিছু বলে না ছোট মামা? গগন বলল, ছোট মামার দিকে না তাকিয়ে ছবিটা দেখতে দেখতে। আরে বলে না কি রে, প্রায় জিজ্ঞেস করে। ছোট মামা পকেট হাতড়ে লবঙ্গর কৌটো বের করলো, একটা দুটো তুলে নিল। এই যে এখান থেকে ফিরে যাব, তারপর লতুর কত কি প্রশ্ন। বুঝলি গগন, লতুর খুব জানতে ইচ্ছে করে তুই কোথায় আছিস। ও জানে না? জানে, তবে ঠিক বুঝতে পারে না। গগন কেমন অন্যমনস্ক হলো। এরকম অন্যমনস্ক মানুষ খুব ঘনঘোর বাদলার দিনে হয়, কিংবা কোনো নদী বা বনের ধারে দাঁড়িয়ে সন্ধেবেলা। গগন অন্যমনস্ক হয়ে ভাবল, সে কোথায় আছে, তার চারপাশে কি কি আছে। দুপুরের রোদ দেখে মনে হচ্ছে যে বিরাট চৌবাচ্চায় সারা সকাল দুপুর ভরে রোদ জমা হয়েছিল, যেন তার জল বেরোবার মুখটা খুলে গেছে হঠাৎ, আর কলকল করে রোদ বেরিয়ে চৌবাচ্চা খালি হয়ে যাচ্ছে। দেখতে দেখতে রোদ ফিকে হয়ে আসছিল। গগন কাতর হলো। বাড়িতে ফিরে গিয়ে ছোট মামা লতুকে কি কি বলে গগনের জানতে ইচ্ছে হলো। ছোট মামা মাথার দিকে জানলা দিয়ে বাইরে কদণ্ড তাকিয়ে থাকলো। বাতাস এলোমেলো হয়ে বয়ে যাচ্ছে, নতুন সারের গন্ধ আসছে ঘরে। বার কয়েক নাক টানলো ছোট মামা। এ কিসের গন্ধ রে গগন? সারের। বাগানে নতুন সার দিয়েছে। তোদের এখানে বিনি সারেই যা ভেজিটেবলস হয়। আমায় তুমি কবে নিয়ে যাবে ঠিক করে বলো ছোট মামা। গগন কাতর ক্ষুব্ধ চোখে ছোট মামার দিকে তাকালো। আরে বললাম তো, এই শীতটা শেষ হলেই। তুমি যখনই আসো এই গরম, এই বর্ষায় শীত করো, এবারও ঠিক তেমনি বলছো। আরে না 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 না, ছোট মামা প্রবলভাবে মাথা নাড়ল। আমি ইচ্ছে করলে তোকে এখনো নিয়ে যেতে পারি। নিয়ে যাচ্ছি না কেন জানিস? এই শীতটা এখানে কাটিয়ে দিলে তোর হেলথ আরো ইমপ্রুভ করবে। দেখ গগন, ভালো জিনিস একটু বেশি হলেই ভালো, লাভ বই ক্ষতি নেই তাতে। গগন বিছানা থেকে উঠল, জল খেল, ছোট মামার আনা ব্যাগটা তুলল, নামিয়ে রাখলো আবার। উবু হয়ে বসে ব্যাগ খুলে জিনিসপত্র বের করতে লাগলো। মার চিঠি ছিল ব্যাগের মধ্যে। সোয়েটারটা নতুন, উলের গন্ধ শুকলো গগন। পাজামা গেঞ্জি সব নতুন, কোড়া গন্ধ। সমস্ত নতুনের মধ্যে মার চিঠিটাই যা পুরনো। গগন মার চিঠি হাতে করে উঠে দাঁড়ালো। মার চিঠি ছোট মামা? মেজদির চিঠি? আমায় কিছু বলে দেয়নি, ভুলে গেছে বোধহয়। গগন খামের মুখ ছিঁড়ে ভাঁজ করা দুটো চিঠি পেল, মা আর লতুর। মার চিঠি পড়তে পড়তে গগনের মন বিষণ্ণ হল। মার মনে বড় অশান্তি। গগনের জন্য মার দুর্ভাবনা একতিলও কমেনি, আগে যেমন ছিল এখনো তেমনি রয়েছে। বাবার কথাও লিখেছে মা। বাবা আজকাল প্রায়ই গগনের নাম করে বলে, ও বাড়িতে ফিরে আসা না পর্যন্ত
আমি নতুন বাড়ির কিছুই করব না। শীতটা খুব সাবধানে থাকিস বাবা। ফুল হাতা নতুন সোয়েটারটা ঢিলে করে করেছি, সারাক্ষণ পরে থাকবি। নয়নের বউ তাড়াতাড়ি করে মোজা বুনেছে, যদি পায়ে ছোট লাগে ফেলে দিস না, 2-4 দিন পরলেই ঠিক হয়ে যাবে। তোর বাবা আর নয়ন আগামী মাসে যেতে পারে তোর কাছে। যা যা দরকার চিঠিতে লিখিস, পাঠিয়ে দেব। বাইরে পাখি এসেছে, কাকলি শোনা যাচ্ছিল। শিরীষ গাছের ডালে বসে পাখিরা যেন খেলা করতে নামার আগে দুদলে ভাগ হয়ে যাচ্ছিল। গগন, ছোট মামা ডাকলো। গগন চিঠি পড়তে পড়তে সাড়া দিল। তোর গলার কাছে ওরা কিসের দাগ রে? গগন জবাব দিল না। লতু চিঠি পড়তে পড়তে মুখে তার হাসির ছোঁয়া লাগছিল। লতুটা একেবারে সেই রকম আছে, পাগলি। এক কথা লিখতে লিখতে অন্য কথা লেখে। লতু কখনো কথা পুরো করে বলতে পারত না, অর্ধেকটা বলে বাকিটা বলার গরজ পেত না। নয়ন হেসে বলতো, দেখ লতু, তোর সবই যখন অর্ধেক, তখন আমরা তোর বিয়ের সময় শুধু একবার তোর বরটাকে দেখিয়ে দেব, ব্যাস, তারপর আর তোর কোনো কিছুর দরকার নেই। গগন হেসে ফেলল। চিঠি শেষ করে নয়নের সেই কথা ভাবতে লাগলো। লতু তার বরের কথা শুনে নয়নের গায়ে ঝাঁপিয়ে পড়তো, আঁচড়াতো নয়নকে। বাইরে বাগানে পাখিরা দুদলে ভাগ হয়ে যেন খেলা শুরু করে দিয়েছে। গগন সুখ অনুভব করল, গগন দুঃখ অনুভব করল। তোর গলায় ওটা কিসের দাগ রে গগন? ছোট মামা আবার বলল। গগন অন্যমনস্ক। বাইরে রোদের চৌবাচ্চা ফুরিয়ে এলো। এখন তরল করে রোদ পড়ছে, রং নেই। বাগানে দুটো মালি কাজ করছে, সার পড়ে আছে স্তূপ হয়ে। ঝাড়িতে করে জল দিচ্ছে বুড়ো মালি। বিকেল হয়ে এসেছে বলে 2-1 জন করে লোক দেখা যাচ্ছিল। ছোট মামা এবার যেন অবাক হয়ে বলল, এই গগন, কি হলো রে তোর? গগন ছোট মামার দিকে তাকালো। কথা বলছিস না কেন? ছোট মামা বলল, বলছি। কোথায় বলছিস? আমি চেঁচিয়ে যাচ্ছি আর তুই চুপ করে আছিস। এদিকে তো সময় হয়ে এলো, এবার আমি উঠবো। তুমি আজ ফিরবে? সন্ধ্যের ট্রেন ধরবো। এখনো দেরি আছে। কোথায় আর দেরি? দেখতে দেখতে বেলা পড়ে আসছে, দেখছিস না? আমার একবার তোদের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করতে হবে, তার বাড়িতে গিয়ে। বিকেল বাস্তবিকই পড়ে আসছিল। গগন দেখছিল যাবার আগে যেন দিনের আলো তার শুকোতে দেওয়া টুকরো জিনিসগুলো কুড়িয়ে নিচ্ছে। শিরীষ গাছের তলা থেকে আলো চলে গেছে, ছায়াগুলো কালচে হয়ে এসেছে। পাখিরা পালাচ্ছে একে একে। জল দেওয়া ঝাড়িয়ে নিয়ে বুড়ো মালি চলে যাচ্ছে। এবারে তুমি আমায় সত্যি নিয়ে যাবে ছোট মামা? গগন বলল। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোকে আমি বলছি তো, এই শীতের পরই নিয়ে যাব। নয়ন গ্লাসগো যাবার আগে আমি বাড়ি যেতে পারলে খুব ভালো হয় ছোট মামা। নয়ন মার্চের আগে যাচ্ছে না। নয়ন আর বাবা নাকি আগামী মাসে আসছে এখানে, মা লিখেছে। গগন জানলার বাইরে হাত বাড়িয়ে দিল। ইচ্ছে আছে ওদের, তবে এতটা আসা জামাইবাবু পক্ষে কষ্টের। আসতে পারলে ভালোই। ছোট মামা হাই তুলল। বিছানার উপর লেবুটা পড়ে আছে। বিকেলের জলখাবার নিয়ে চাকর এলো। মিটসেপের ভেতর থেকে কাচের ডিশ বার করে 2টো মিষ্টি রাখলো, 1 গ্লাস দুধ রেখে চলে গেল। গগন দেখল, কিছু বলল না। তোর গলার দাগটা কিসের রে গগন? ছোট মামা আবার বলল। গগন গলায় হাত দিল। দাগ ঢেকে নেবার মতন করে হাত রাখলো গলায়। কি জানি, কালশিরে বোধ হয়। আঙুলের দাগের মতন দেখাচ্ছে। চুপচাপ। গগন ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছিল। ছোট মামা যেন অবেলায় ঘুম পাওয়ায় বারবার হাই তুলছিল। সমস্ত ক্লান্তি এতক্ষণে ছোট মামাকে অবশ করে ফেলেছে। ছোট মামার চোখ ছোট হয়ে আসছিল। গগনকে যেন আর ভালো করে দেখতে পাচ্ছে না। গগন বিকেলকে পুরোপুরি ফুরিয়ে যেতে দেখল। আলোর রেখা আশেপাশে কোথাও নেই। নিমের ডাল তার দৃষ্টিকে আড়াল করে ফেলেছে। সেই আড়ালের ওপাশ থেকে একটি মেয়েলি গলা শুনতে পেল গগন। আসবো, তাড়াতাড়ি আসবো আবার। পাশের ঘরে একবার ললিতবাবুর বউ এসেছিল। চলে যাবার সময়
ললিতবাবুর কি মনে পড়ায় বউকে ডাকছিল, ডেকে কি বলছিল। ললিতবাবুর বউ নিম গাছের আড়ালে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, আসবো, তাড়াতাড়ি আসবো আবার। ললিতবাবু চলে গেছে, অপারেশন থিয়েটার থেকেই চলে গেছে। গগন এখনো মাঝে মাঝে ললিতবাবুর বউর গলা শোনে, আসবো, তাড়াতাড়ি আসবো আবার। গগন দেখল ছোট মামা উঠে দাঁড়িয়েছে। ছোট মামা যাবার সময় হয়ে গেছে। ছোট মামা, এই শীতের পর কিন্তু আর নয়। গগন বলল, পাগল নাকি, আবার কি, অনেক দিন হয়ে গেল, এবার বাড়ির ছেলে বাড়ি যাবি। জানুয়ারিতে কিন্তু। বেশ, জানুয়ারিতেই। মাকে বলো আমি ভালো আছি, বাবাকেও বলো। নয়নকে তাহলে চিঠি দিস তুই? দেব। জানো ছোট মামা, নয়নের বউ আমায় চেনে। তোকে? আমায় দেখেছে আর কি, পালিত লেনে যখন থাকতাম আমরা তখন। আচ্ছা। ছোট মামা মাথা নাড়ল। নয়ন বেটা বুঝি তখন থেকে এই বউ পছন্দ করে রেখেছিল? হ্যাঁ। ছোট মামা হাসতে লাগলো। হাসি থামলো এক সময়। যেতে যেতে ছোট মামা ললিতবাবুর বউয়ের মতোই বলল, আসবো, আবার তাড়াতাড়ি আসবো। তারপর অন্ধকার, এই ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকারে গগন চোখের পাতা খুলল। বাইরে অন্ধকার নেমেছে, কাঁঠাল গাছের মাথার মতন বেশ ঘন বুনন্ত অন্ধকার। বাতাস আসছিল, অঘ্রাণের ঠান্ডা বাতাস, মিহি কুয়াশার মতন ধোঁয়ার রেখা দেখা যাচ্ছে অদূরে। গগনে শীত করছিল। কাছাকাছি একটা দেবালয় আছে, ঘণ্টা বাজছিল। গগন আকাশে কয়েকটি তারা দেখতে দেখতে দেবালয়ের ঘণ্টা শুনল। প্রতিটি ঘণ্টা এমন করে বাজে যেন পায়ে পায়ে শব্দটা ক্রমশ দূরে চলে যাচ্ছে। গগন ভাবল, তার মনে হলো সে বোধহয় প্রত্যহ দূর থেকে দূরান্তে সরে যাচ্ছে। চাকরটা এসেছে, হাতে লণ্ঠন। গগনের ঘরে পায়ের দিকে ছোট টেবিল বাতি। কেরোসিন নাড়তে নাড়তে বাতিটা জেলে দিল চাকরটা। বাতি জ্বলল, ছোট্ট ফোঁটার মতন হলুদ বাতি। চাকরটা চলে গেল। আসার সময় সে গলায় একটা ভজনের গুনগুন নিয়ে এসেছিল। যাবার সময় ঘরে সেই ভজনের সুর ফেলে গেল। বিছানার উপর উঠে বসল গগন। বাইরে নতুন সার দেওয়া বাগান, বাতাসে গন্ধ আসছে, শীত আসছে। অন্ধকারেও এ ঘরে গগনকেই রোজগার মতন দেখতে এসেছে। দেখার সময় হয়ে গেলে এরাই তাকে দেখতে আসে। অত্যন্ত নিকট আত্মীয়ের মতন ওই শীত, বাতাস, ওই অন্ধকার এবং বিষণ্ণতা তার ঘরে বিছানার পাশে এসে বসে। বাইরে থেকে আরও একজন এ সময় তাকে দেখতে আসে, ছোট ডাক্তারবাবু। তার সাইকেলের ঘন্টি বাজলেই গগন তৈরি হয়ে থাকে। আজ এখনো তিনি আসেননি, আসবেন। গগন কপালে বুকে হাত দিল। তার জ্বর এসেছে। জ্বরটাও গগনকে বিকেলের ঝোঁকে রোজ দেখতে আসে। দেখতে এসে পাশে বসে থাকে। মাঝরাতে গগনের ঘুমের মধ্যে চলে যায়। চোখ জ্বালা করছিল গগনের, জিভ বিস্বাদ লাগছিল, মাথা ধরেছে। জানলার বাইরে হাত বাড়াতে ইচ্ছে করলো গগনের। ব্যথা ব্যথা লাগছিল সর্বাঙ্গ। শীত করছিল বলে গগন আর হাত বাড়ালো না। বাইরে হাত বাড়ানো গেল না বলেই গগন ভেতরে হাত রাখল। কম্বলের তলায় জামার ওপর হাত রেখে বুকের তাপ ও কষ্ট অনুভব করতে লাগলো। মাটিতে যেমন গাছ, মাটির তলায় তেমন শেকড়। গগনের মনে হলো তার বুকের তলায় সেই রকম কষ্টের বহু পদার্থ মিশ্রিত হয়ে আছে। এই বোধ একটা বৃক্ষের মতন অজস্র অদৃশ্য শিকড় দিয়ে সেই কষ্টকে শুষে বর্ধিত হচ্ছে। কেন? গগন বুঝতে পারল না কেন হৃদয়ে এত কষ্ট থাকে, এত অভাব। বেদনা কেন অধিক, সুখ কম। পৃথিবীতে জলভাগ বেশির মতন পর্যাপ্ত দুঃখ এবং অপর্যাপ্ত সুখ ঈশ্বর কেন সৃষ্টি করেছিলেন? গগন তার এই চিন্তাকে বেশ শিথিল এবং জ্বরে আচ্ছন্ন বলে মনে করা সত্ত্বেও ভাবতে লাগল, তার দুঃখকে
সে কেমন করে সহনীয় করতে পারে। তার মনে হলো প্রত্যহ গগন এই চিন্তা করছে, প্রত্যহ। সে বড় শূন্য, তার গগনে সূর্য অথবা চন্দ্র অথবা নক্ষত্র দল নেই। ছোট ডাক্তারবাবুর সাইকেলের ঘন্টি বাজল। গগন বুঝতে পারল এবার ছোট ডাক্তারবাবু ঘরে ঘরে একবার ঘুরে যাবেন। বড় ভালো লোক, বড় সুন্দর মানুষ, কখনো নিরাশ করেন না। বলেন, বাহ, চমৎকার, আজ তো বেশ ভালোই দেখছি, খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করছো তুমি। গগন বিছানায় শুয়ে পড়ল, কম্বলটা গলা পর্যন্ত টেনে নিল। সাইকেলের ঘন্টি শুনতে পেল আবার। শুনে গগন নয়নের বউয়ের কথা মনে করতে পারল। নয়নের বউ গগনকে পালিয়ে প্লেনে সাইকেল চড়া শিখতে গিয়ে পড়ে যেতে দেখেছে। লজ্জা পেয়ে গগন যেন নয়নের বউকে দেখাচ্ছে এমনভাবে কল্পনায় সাইকেলের পিঠে লাফ মেরে চেপে বসল। তারপর প্যাডেল ঘুরোতে লাগল। না, গগন পারল না। গগন বালিশের মাথার পাশে হাত বাড়াতে গিয়ে তার রুমাল স্পর্শ করতে পারল। রুমালের পাশে কবেকার একটা পুরনো মাসিক পত্রিকা। গগন পত্রিকাটা কতবার জানলার বাইরে ফেলে দিতে চেয়েছে, পারেনি। ওর মধ্যে নয়নরা আছে, নয়ন, নয়নের বউ, বাবা, মা, লতু, ছোট মামা। শুধু গগন নেই। গগন এ ঘরে আছে, এখানেই থাকবে গগন। শীত আসবে, শীত যাবে, আবার শীত আসবে। গগন জানে তার ছোট মামা নেই, তার ছোট মামা তাকে শীতের পর নিয়ে যেতে আসবে না। গগন চোখ বুঝতে বুঝতে নয়নদের কথা ভাবল। নয়নরা থাকলে গগন পরম দুঃখীর মতো ভাবল তার গগন এত শূন্য হতো না।